বন্ধুরা, স্পোকেন ইংলিশ শেখার যে সিরিজ শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে বন্ধু আমরা দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে কিছু না কিছু কাজ করছি। যেমন আমি এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি, বোর্ডে লিখছি বা ইংলিশ শেখাচ্ছি। এই যে যে চলমানতা বোঝাচ্ছে এই টাইপের বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধু, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই আমাদের পরিবারটা আরও বড় হোক, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা আজকের ক্লাসে। বন্ধুরা, আগের দিন আমরা শিখেছি আমি ইংলিশ শিখি, অর্থাৎ আই লার্ন ইংলিশ। তা আমি রুলটাও বলে দিয়েছিলাম SVO, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফলো করে বাক্য তৈরি করা। কিন্তু বন্ধু আজকের ব্যাপারটা আজকে হচ্ছে আমি ইংলিশ শিখছি, অর্থাৎ আগের দিনেরটা ছিল আমি ইংলিশ শিখি আর আজকেরটা হচ্ছে আমি ইংলিশ শিখছি। তাহলে দুটো বাক্যের গঠনগত পার্থক্য আছে বন্ধু। তাহলে দেখুন, এই এস অর্থাৎ সাবজেক্ট আমি লিখে দিলাম আই মানে সাবজেক্ট। এবার ধরুন শিখছি, শেখা ইংলিশ হচ্ছে লার্ন, লার্ন মানে শেখা। আগের দিনের ক্লাসে আমরা করেছি বন্ধু, লার্ন মানে শেখা। কিন্তু লার্ন মানে শেখা, এবার আমি কিন্তু শিখছি ইংলিশ লার্ন হবে না। অর্থাৎ আমি যদি এখানে এই সাবজেক্ট তো আই হলো, এরপরে ভার্ব হিসেবে এই শেখাটা হচ্ছে ভার্ব বন্ধু, ভার্ব। এই ভার্ব হিসেবে যদি আমি এখানে লার্ন বসাই বন্ধু, তাহলে কিন্তু বাক্যটা হচ্ছে না, মানানসই হচ্ছে না। তাই এখানে আমি কি করব, এখানে একটা রুলের ভেতরে একটা ছোট্ট রুল মনে রাখা কোনো কষ্ট না, আমি জাস্ট একটুখানি আপনি ফলো করবেন। সাবজেক্ট, তারপরে হচ্ছে কর্তা অনুযায়ী পরপর অ্যাম ইজ আর বসবে, অ্যাম বসতে পারে, ইজও বসতে পারে, আরও বসতে পারে। তারপরে আপনার ভার্বের ফার্স্ট ফর্ম আসবে। যেমন লার্ন, লার্ন হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে লার্নের সেকেন্ড ফর্ম কি? যখন আমি লার্নের সঙ্গে ইডি যোগ করে দেব তখন কিন্তু বন্ধু এটা সেকেন্ড ফর্ম হয়ে যাবে। আবার থার্ড ফর্মও ইডি যোগ করলে কিন্তু সেকেন্ড ফর্মও হয়, থার্ড ফর্মও হয়। আর ফার্স্ট ফর্ম হচ্ছে আপনার লার্ন বন্ধু, ফার্স্ট ফর্ম হচ্ছে লার্ন, লার্ন মানে শেখা। তাহলে দেখুন, প্রথমে সাবজেক্ট করলাম, তারপরে এমিজার হলো, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, এই ভার্ব V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তার সঙ্গে আমাকে কি যোগ করতে হবে? তার সঙ্গে যোগ করব ING, ভার্বের ING, আর লাস্টে যদি অবজেক্ট থাকে তাহলে আমি অবজেক্ট যোগ করব, আর অবজেক্ট যদি না থাকে তাহলে যোগ করব না। অর্থাৎ দেখতে মনে হচ্ছে যেন জটিল, কিন্তু আমি যদি একটুখানি ধ্যান দিয়ে দেখি তাহলে কিন্তু এটা খুবই সহজ বন্ধু। আমি এখানে অ্যাম ইজ আর এই তিনটে লিখলাম ঠিকই, কিন্তু তিনটে তো একসঙ্গে বসবে না, যে কোনো একটা বসবে। যেমন আই, দেখুন বন্ধু, আই মানে আমি, আইয়ের পরে আইটা সাবজেক্ট, এই যেমন এসটা বসিয়েছি আমি বারে বারে, উপরেও লিখে দিয়েছি। এখানে আইটা ধরুন সাবজেক্ট, আইটা ধরুন সাবজেক্ট হলো। এবার অ্যাম ইজ আর, এই তিনটের ভেতর আমাকে বন্ধু যে কোনো একটা বসাতে হবে। তাহলে আইয়ের পরে কি বসবে? অ্যাম, আইয়ের পরে অ্যাম বসবে বন্ধু। দেখুন, আই অ্যাম, তাহলে আইটা বসালাম, এম যেগুলো আমি বসাচ্ছি সেগুলোর মাথায় টিক দিচ্ছি, তাহলে বুঝতে হবে যে এগুলো আমাদের ব্যবহার করা হয়েছে। সাবজেক্টে টিক দিলাম আই, অ্যামে টিক দিলাম, অ্যামটা এখানে বসিয়েছি। এবার আমাকে করতে হবে V1 এর সঙ্গে ING। এবার V1 মানে লার্ন, ওই যে উপরে করেছি, V1 মানে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের V1, ভার্বের ফার্স্ট ফর্ম বন্ধু, সরি, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে লার্ন। এবার এই লার্নের সঙ্গে আমাকে কি যোগ করতে, যখনই আমি লার্ন মানে শেখা, কিন্তু যখন আমি শিখছি তখন কিন্তু V1 এর সঙ্গে বন্ধু আমাকে ING বসাতে হবে। যেমন ধরুন ওয়াক, ওয়াক মানে হাঁটা, তাহলে আমি যখন হাঁটছি বলছি তখন কিন্তু ওয়াকিং, WALKING, ওয়াকিং। তো ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, আমি যে কোনো কাজ করছি, কিন্তু আমি যখন কাজ করছি বলছি, ওয়ার্ক মানে শুধু ওয়ার্ক মানে কাজ করা। কিন্তু ওয়ার্কের সঙ্গে যখন বন্ধু ING বসাবো তখন কিন্তু হয়ে যাবে কাজ করছি। যেমন ধরুন আমি এটা একটা ক্লাস করাচ্ছি, টিচ মানে হচ্ছে আপনার শেখানো, তাহলে আমি যখন টিচিং বলছি তার মানে দাঁড়াচ্ছে শেখাচ্ছি।
তাহলে দেখছেন ভার্বের সঙ্গে আইএনজি বসালে পুরো সেন্সটা চলে আসে, শিখছি, করছি, খাচ্ছি, বই পড়ছি, ভিডিও দেখছি, এই টাইপের বাক্য। তাহলে বন্ধু আই গেল, এমটাকে নিলাম এখানে V1-এর সঙ্গে আইএনজি বসিয়ে দিলাম, অর্থাৎ এটা আমি নিলাম, টিক মারলাম, তাহলে আমার এস সাবজেক্ট হলো, এম হলো, V1-এর সঙ্গে আইএনজি হলো। এবার আমি শিখছি, কি শিখছি বন্ধু? এটা হলো অবজেক্ট, আমি শিখছি ইংলিশ। দেখুন আমি শিখছি ইংলিশ, এই অবজেক্ট মানে কর্ম। এবার এই ইংলিশটা হচ্ছে অবজেক্ট। আমি আমাদের বাংলা যে মাতৃভাষা বাংলা, সেখানে এসভিও প্যাটার্ন ফলো করে এই পদ্ধতিতে কিন্তু বাক্য তৈরি হয় না। আমাদের বাংলার পদ্ধতিটা কি বন্ধু? আমাদের বাংলা হচ্ছে এস প্লাস ও প্লাস ভি। দেখুন আমাদের বাংলা হচ্ছে এটা, একদম এক এক ভাষার এক একটা রুল। বাংলা হচ্ছে, এটা হচ্ছে বাংলা, আমি লিখে দিই বাংলা। তাহলে বাংলায় হচ্ছে বন্ধু, বাংলায় হচ্ছে এসওভি সাবজেক্ট, তারপরে ও মানে অবজেক্ট কর্ম, আর ভার্ব হচ্ছে লাস্টে শিখছি। আর ইংলিশে কিন্তু অন্য নিয়ম বন্ধু, SVO, অর্থাৎ আমি প্রথমে কর্তা, তারপরে ভার্ব, তারপরে কর্ম। তাহলে বুঝতে পারছেন, একটু মাথায় মনে হচ্ছে যেন জটিল, কিন্তু বন্ধু আমি যখনই প্র্যাকটিস করব বা আমি যখন মুখে বলবো, এইগুলো প্রথমে একটু মাথায় হালকা করে ঢুকিয়ে নিলাম, তারপরে আই এম ওয়ার্কিং, I am teaching, I am learning, I am discussing about YouTube videos, I am watching football match। তার মানে দেখছেন, যখন আমি একবার মাথায় আত্মস্থ করে নেব, তারপরে কিন্তু আমার পরপর খুব স্পিডলি, ফ্লুয়েন্টলি কিন্তু আমার বাক্য আসতে থাকবে বন্ধু। তাহলে দেখুন এটা গেল হচ্ছে, এটার আবার একটা নিয়ম আছে, এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ মানে কি, এখানে কোনো নট নেই, কোনো না নেই, আমি ইংলিশ শিখছি। এবার দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে আমি ইংলিশ শিখছি না। তাহলে এটা দেখুন, এখানে বেশি কিছু বদল হবে না, আই বসলো এখানে, আই অ্যাম নট লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি না। দেখুন আই অ্যাম নট লার্নিং ইংলিশ, এটা বন্ধু না বোধক বাক্য। দেখুন এখানে নট আছে, আর নটটা কি আছে? নটটা হচ্ছে সাহায্যকারী অ্যামের পরে বসেছে। দেখুন এখানে অ্যাম ইজ আরকে বলা হবে সাহায্যকারী ভার্ব। আমার ছোটোবেলায় এটা খুব আমাকে ডিস্টার্ব করেছে, যে এখানে সবাই বলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এখানে দুটো ভার্ব কি? অর্থাৎ আমি এই দেখুন আই অ্যাম লার্নিং, আমার ছোটোবেলাকার এটা আমাকে অনেকদিন ভুগিয়েছে, যে এখানে অ্যাম বসছে, অ্যামটাকেও বলছে ভার্ব, আবার লার্নিংটাকে বলছে ভার্ব, তাহলে এতগুলো ভার্ব কেন দরকার? এটা আমাকে ছোটোবেলায় আমার মনে অনেকদিন কোয়েশ্চেন ছিল, জিজ্ঞেস করার মতো কাউকে মানে সেরকম ছিল না যে উত্তর বলে দেবে বন্ধু। তা আমি পরে নিজের থেকেও জেনেছি যে এই অ্যামটা হচ্ছে সাহায্যকারী ভার্ব বন্ধু। এই অ্যাম, ইজ, আর এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। মূল ভার্ব আর সাহায্যকারী ভার্ব এই দুটো মিলে একটা ভার্ব হিসেবে ধরা হয়, এইটা কিন্তু আমাকে বলে দেওয়ার লোক অনেকটা সময় ছিল না। পরবর্তীকালে আমি নিজেই পড়াশোনা করতে করতে বুঝেছি যে সাহায্যকারী ভার্ব আর মূল ভার্ব এই দুটো মিলে আসলে একটাই ভার্ব। ওরমভাবে লেখে না যে ভার্ব, হেল্পিং ভার্ব, ভার্ব, মূল ভার্ব, মেইন ভার্ব, ওইসব কেউ লেখে না, শুধু একটা ভি লিখে দেয়। এই গেল হচ্ছে আই অ্যাম নট লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি না। দেখুন সাহায্যকারী ভার্ব অ্যাম, ওর পরে নটটা বসলো। এবার 3 নম্বরে আমি কি ইংলিশ শিখছি, আমি কি ইংলিশ শিখছি, এক্ষেত্রে কি হবে বন্ধু? সাহায্যকারী ভার্বটা আগে চলে আসবে, সাহায্যকারী ভার্বের আগে আগমন। দেখুন অ্যাম আই লার্নিং ইংলিশ, অ্যাম আই লার্নিং ইংলিশ, আমি কি ইংলিশ শিখছি। অ্যাম আই লার্নিং ইংলিশ, আমি কি, এইটা দেখুন এইটা বাক্যটা মানে অ্যাম আই ওয়াচিং টিভি, অ্যাম আই রিডিং বুক, আমি কি বই পড়ছি, অ্যাম আই ওয়াচিং ইউটিউব ভিডিওস, আমি কি ইউটিউব ভিডিও দেখছি, অর্থাৎ অ্যাম আই টকিং টু মাই সেলফ, আমি কি নিজের সঙ্গে কথা বলছি। অর্থাৎ হাজারো বাক্য তৈরি করা যাবে শুধু কষ্ট করে এই একটা বাক্যের গঠনটা হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, আর প্রশ্নবোধক প্লাস না বোধক, এই যে 4টে বাক্য, এই বাক্যের গঠন যদি আমার মাথায় ঢুকে যায় বন্ধু, তারপরে কিন্তু আপনার ফ্লুয়েন্সি আসতে বাধ্য, মানে ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারবেন। কিন্তু শুরুটা একটুখানি ছোট্ট ছোট্ট পায়ে এগোতে
হবে বন্ধু। তাহলে অ্যাম আই লার্নিং ইংলিশ, এখানে দেখছেন সাহায্যকারী ভার্ব আগে আসলো, আইটা কর্তাটা পরে গেল, আর মূল ভার্বটা কর্তার পরে আসছে। ইংলিশ যথারীতি ইংলিশটা অবজেক্ট যেরকম রয়েছে। তো আমাদের চতুর্থ বাক্যে যাই বন্ধু। চতুর্থ বাক্য হবে আমি কি ইংলিশ শিখছি না, অর্থাৎ আমি কি ওখানে যাচ্ছি না। মানে দেখুন, একটা বাক্য আমি ইংলিশ শিখছি না এইটা যদি আমি জানি, তাহলে আমি কি ভিডিও দেখছি না, আমি কি বই পড়ছি না। দেখুন বন্ধু, এখানে হচ্ছে আমি কি ইংলিশ শিখছি, আর 4 নম্বর বাক্য কি বললাম, আমি কি ইংলিশ শিখছি না। আমি কি ইংলিশ শিখছি না, এটা হলো আপনার বন্ধু প্রশ্নবোধক প্লাস না বোধক। এবার প্রশ্নবোধক প্লাস না বোধক মানে এটা কি হলো, প্রশ্নবোধক মানে প্রশ্নচিহ্ন থাকবে, প্রশ্নচিহ্ন থাকবে, আর না মানে হচ্ছে নট থাকবে। দেখুন বন্ধু, অ্যাম আই নট লার্নিং ইংলিশ, অ্যাম আই নট লার্নিং ইংলিশ। দেখুন, অ্যাম আই নট লার্নিং ইংলিশ, আমি কি ইংলিশ শিখছি না। এখানে নটটা নাউনের আগে প্রোনাউনের পরে বসে, এইগুলো নিয়ে আমি আবার পরে আপনাদের বলবো। নাউন প্রোনাউনের ক্লাসগুলো দেখে নেবেন। অর্থাৎ আমি ক্লাসগুলো এইভাবে পরপর করে করেছি যে একটা মানে আগের ভিডিওগুলো দেখলে আপনার পরের ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে বন্ধুরা। এই তো বাক্যগুলো গেল। এবার প্রশ্ন হতে পারে যে এখানে তো শুধু অ্যাম দিয়ে হলো, এই অ্যাম দিয়েই এই 4টে বাক্য হলো, তাহলে যদি ইজ আমরা কোথায় বসাবো আর কোথায় বসাবো। দেখুন বন্ধু, যদি আমি বলি যে রূপা ইংলিশ শিখছে, ধরুন এখানে তো আমি ইংলিশ শিখছি। সত্যি বন্ধু, যত ক্লাস করাচ্ছি আমার নিজেরও শেখার পরিমাণ বাড়ছে, অনেস্ট স্পিকিং। এবার দেখুন, আই অ্যাম লার্নিং ইংলিশ, এটা হচ্ছে আমি ইংলিশ শিখছি। কিন্তু যদি বলি রূপা ইংলিশ শিখছে, তখন কিন্তু রূপার পরে ইজ হবে, সাবজেক্ট বদল হবে, আই এর পরিবর্তে কি হবে বন্ধু, রূপা, আর এমটা উঠে গিয়ে হবে ইজ, রূপা ইজ লার্নিং ইংলিশ। আপনার বদল ঘটবে আর সাবজেক্টে আর সাহায্যকারী ভার্বে, অর্থাৎ এম। তাহলে রূপা ইজ লার্নিং ইংলিশ, রূপা ইংলিশ শিখছে। যদি বলি রূপা ইংলিশ শিখছে না, তাহলে রূপা ইজ নট লার্নিং ইংলিশ। এখানে আই অ্যাম নট লার্নিং, তো এখানে হবে রূপা ইজ নট লার্নিং ইংলিশ। রূপা কি ইংলিশ শিখছে, তখন হবে ইজ রূপা লার্নিং ইংলিশ। রূপা কি ইংলিশ শিখছে না, তখন এখানে দেখো আমি কি ইংলিশ শিখছি না, এর পরিবর্তে এরকম যদি এই বাক্যটা থাকতো রূপা কি ইংলিশ শিখছে না, তখন হবে ইজ নট রূপা লার্নিং ইংলিশ। ইজ নট, এই এর জায়গা কি হবে বন্ধু, তখন ইজ নট রূপা লার্নিং ইংলিশ। রূপা কি ইংলিশ শিখছে না। ধরুন আমি লিখে দিলাম ইজ নট রূপা লার্নিং ইংলিশ। রূপা কি ইংলিশ শিখছে না। তো দেখুন বন্ধু, এবার যদি বলি ইজটা গেল, ধরুন ইজের ব্যবহারটা আমি মুখে মুখে আর কিছুটা লিখে বোঝালাম। এবার ধরুন আরটা, আপনি প্রশ্ন করতে পারেন যে আর এর ব্যবহারটা তাহলে বলে দিন। আর হচ্ছে যেমন ইউ, তুমি ইংলিশ শিখছো বা তোমরা ইংলিশ শিখছো। ইউ মানে কিন্তু বন্ধু, ইউ মানে শুধু ছোটবেলা থেকে আমাদের মগজস্থ করে এসেছি ইউ মানে তুমি, কিন্তু এই সেই দিনকে আমি জানলাম ইউ মানে আপনি হয়, ইউ মানে আপনি। তো দেখুন এখানে আমি বলতে পারি ইউ আর লার্নিং ইংলিশ, এই আরটা কিন্তু তখন বসবে বন্ধু, আরটা কিন্তু ইউর পরে বসে। ইউ আর লার্নিং ইংলিশ, আপনি ইংলিশ শিখছেন। ইউ আর নট লার্নিং ইংলিশ, আপনি ইংলিশ শিখছেন না। ধরুন আমি এখানে একটুখানি করে বুঝিয়ে দিই, মুখে মুখে সব হয় না। ইউ ওয়াই, আইয়ের পরিবর্তে কি লিখলাম বন্ধু, ইউর পরে কি এম এর পরিবর্তে কি বসিয়ে দিলাম, আর। ইউ আর নট লার্নিং ইংলিশ, আপনি ইংলিশ শিখছেন না। আপনি কি ইংলিশ শিখছেন, আর ইউ লার্নিং ইংলিশ, তার মানে আরটা আপনার আগে আসবে। আপনি কি ইংলিশ শিখছেন না, তলায় আমি লিখে দিচ্ছি, আপনি কি ইংলিশ শিখছেন না, এর ইংলিশটা আমি তলায় লিখে দিচ্ছি, আর ইউ নট লার্নিং ইংলিশ, আপনি কি ইংলিশ শিখছেন না। হ্যাঁ, তাহলে দেখলেন বন্ধু, এম ইজ আর তিনটের ব্যবহার আমরা জানতে পারলাম। V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ হবে। অবজেক্ট কোনো বাক্যে থাকতে পারে, কোনো বাক্যে থাকতে পারে না। যেমন ধরো আমি মর্নিং ওয়াকে যাই, মর্নিং ওয়াক করছি আর কি, আই অ্যাম ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে কিন্তু অবজেক্ট নেই বন্ধু। আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি, ইন দ্য মর্নিং মানে সকালবেলা, ইন দ্য মর্নিং তো অবজেক্ট নয়। তার মানে বুঝতেই পাচ্ছেন মূল আমাদের ফোকাস থাকা দরকার সাবজেক্ট এবং ভার্ব। এবার কী হয়েছে বলুন তো, এসভিও বলতে বলতে এই বাংলাটা এটা মুছে ফেলি, যাতে কিনা এটা বাংলার ব্যাপারটা আমাদের মাতৃভাষা বাংলা, ফলে এইটা নিয়ে এটা সবারই জানা এই ভাষাটা,
কিন্তু ইংলিশটা এস ভিউ, আমরা বলতে বলতে এটা আমাদের এসে গেছে। আসলে এটা হওয়া দরকার ছিল এস প্লাস ভি, সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু মুখের ছন্দে ওটা আমরা বলে ফেলি যে এস ভিউ। তো বন্ধুরা, এই বাক্যগুলো বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমরা আরও বেশি পরিশ্রম করি, আরও কি করে সহজতম পদ্ধতিতে শেখানো যায় সেটা মাথার ভিতর সবসময় কাজ করতে থাকে। আর নোটিফিকেশান অন রাখবেন। আর আগের দিনের ক্লাসটা একটা বলে রাখি, আগের দিনে আকবর হোসেন, একজন ভদ্রলোক, আমি হোম টাস্ক দিয়েছিলাম গো দিয়ে, তিনি করেছেন, তার কাছে আমি অসংখ্য ধন্যবাদ তাকে জানাচ্ছি। আর আজকেও ক্লাস থাকবে বন্ধু গো দিয়ে। গো যেমন আমি যাচ্ছি না, আমি কি যাচ্ছি না, এই বাক্যগুলো আজকের হোম টাস্ক থাকবে, করলে ভীষণ ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।